যখন দাম দেওয়ার প্রশ্নটা আসে তখন তো আসলে নারী পুরুষের এমনিতেই আমরা তফাৎ দেখতে পাই। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, এই কথার প্রতিবাদ করার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে। আমার সামনে আমার বড় ভাই মাননীয় সাংসদ আব্দুল আলামিন আছেন, উনি ওনাকেই সামনে পেলাম তাই বলছে আর কোনো ভাইকে তেমন দেখতে পাচ্ছি না। ভাই দেখেন, এখানেও দেখেন নারীদের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কত কম। যেটাই আমি মনে করি বাংলাদেশের নারীরা এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের নিজেদের অধিকার নিয়ে যেখানে লড়াই করতে হয়, নিজেদের অধিকার আদায় হয় না, নিজেদের জানমালের নিরাপত্তা নেই, সেখানেও জুলাইতে নারীরা মাঠে নেমেছিল শুধুমাত্র নিজেদের নাগরিক দায়িত্ব প্রমাণ করতে, শুধুমাত্র এটা দেখিয়ে দিতে তোমরা আমাদের প্রাপ্য দাও বা না দাও, আমরা আমাদের কর্তব্য করে যাব। আমি মনে করি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারীরা আর্থিক, সামাজিক, শারীরিক, রাজনৈতিক কোনো ধরনের কোনো অধিকার নিরাপদভাবে পালন করতে পারে না, নিরাপদভাবে আদায় করতে পারে না, যেখানে নারীরা নিজের পরিবারের মধ্যে নিজের বাড়িতে খুন হয়ে যায়, যেখানে শিশুরা নিরাপদ না, যেখানে মায়েরা নিরাপদ না, যেখানে 2.5 মাসের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধা নিরাপদ না, এরকম একটি দেশে দাঁড়িয়ে নিজেদের লাভের কথা চিন্তা না করে, বৃহত্তর স্বার্থ মাথায় নিয়ে দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আমি মনে করি সেই প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যেই প্রমাণ 2024-এর জুলাই দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবনটা। আমি আসলে খুবই অসুস্থ, আমি কথা বলতে পারতেছিও না, ভালোভাবে বলতে চাচ্ছিলামও না, কিন্তু 14ই জুলাইয়ের এই সময়টায় আমাদের জন্য বিশেষ করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে আন্দোলন করছিল যে সমস্ত মেয়েরা, তাদের জন্য খুবই আবেগতাড়িত একটি মুহূর্ত। আমার এখনো স্পষ্ট মনে আছে যে একটানা বিক্ষোভ মিছিল করে করে বিশেষ করে ওই দিন আমাদের 14 তারিখে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। একটানা এতটা পথ হেঁটে এসে ওই দিন আসলে আর কোনো কিছু করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান করে ছোট থেকে বড় হয়েছে আমাদের সবার খুব প্রিয়, সবার খুব ভালোবাসার একটি কুকুর আছে, তার নাম হচ্ছে অভ্র। ও মোটামুটি একটা হাতির সাইজের। ওই দিন রাষ্ট্রপতির বাসা থেকে পুলিশ যেন ওর ওপরেও কোনো ধরনের কোনো আক্রমণ না করে, রাগ না দেখায়, ওকে আমি আর আশরেফা আমরা মোটামুটি কাঁধে করে নিয়ে আসছিলাম। এবং আমাদের আশঙ্কা যে খুব একটা ভুল ছিল না তার একটা ছোট্ট প্রমাণ আমরা পেয়ে যাই পরের দিন 15ই জুলাই, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপরে আলাদা করে আক্রমণ করা হয়। আমাদেরকে লক্ষ্য করে যখন ছাত্রলীগ হামলা চালায়, আমরা তো তখন সবাই চারিদিকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যে যার মতো অবস্থা। আমরা পরে আমাদের কলা ভবনের পাশ থেকে সরে গিয়ে ভিসি চত্বরে আবার একত্রিত হওয়ার চেষ্টা করি, সেখান থেকে তারা আমাদেরকে তাড়া করতে থাকে। 15ই জুলাইয়ের যত রক্তাক্ত ছবি সেগুলো ওই ভিসি চত্বরেরই। আপনারা 2 বছর পরে মনে আছে কিনা জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না যে রোকেয়া চত্বর থেকে রোকেয়া হল থেকে ভিসি চত্বরের দিকে যাওয়ার রাস্তাটাতে এক জায়গাতে এত বেশি রক্ত জমা হয়েছিল যে রক্তে পা পিছলে পড়ে একজনের মাথা ফেটে গেছিল। সেই দিন আমিও আহত হয়েছিলাম। আমার অনেক সহযোদ্ধা আমার চাইতে আরও অনেক বেশি আহত ছিল। কিন্তু সেই দিনে আরও একটি ঘটনা ঘটেছিল, জসিমউদ্দিন হলের সামনে একটি কুকুরকেও মেরে ফেলেছিল ছাত্রলীগ। হাতের কাছে ছাত্রদেরকে পেটানোর জন্য না পেয়ে ওই কুকুরটার উপরে রাগ ছেড়েছিল। এই জুলাই আমাদেরকে দেখিয়ে গেছে যে মানুষ বা মানবেতর কোনো প্রাণী, প্রাণ বা প্রকৃতির কোনো অংশই স্বৈরাচারের কাছে বিন্দুমাত্র নিরাপত্তা পায় না। তাদের কাছে দেশের মাটির, এই মাটিতে বসবাসরত কোনো কিছুর কোনো দাম নেই। আর যখন দাম দেওয়ার প্রশ্নটা আসে তখন তো আসলে নারী পুরুষের এমনিতেই আমরা তফাৎ দেখতে পাই। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে আমি অনুভব করি যে বাংলাদেশে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই কথার প্রতিবাদ
করার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে। আমার সামনে আমার বড় ভাই মাননীয় সাংসদ আব্দুল আলামিন আছেন, উনি ওনাকেই সামনে পেলাম তাই বলছে আর কোনো ভাইকে তেমন দেখতে পাচ্ছি না। ভাই দেখেন, এখানেও দেখেন নারীদের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কত কম। তো যেটাই আমি মনে করি বাংলাদেশের নারীরা এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের নিজেদের অধিকার নিয়ে যেখানে লড়াই করতে হয়, নিজেদের অধিকার আদায় হয় না, নিজেদের জানমালের নিরাপত্তা নেই, সেখানেও জুলাইতে নারীরা মাঠে নেমেছিল শুধুমাত্র নিজেদের নাগরিক দায়িত্ব প্রমাণ করতে, শুধুমাত্র এটা দেখিয়ে দিতে তোমরা আমাদের প্রাপ্য দাও বা না দাও, আমরা আমাদের কর্তব্য করে যাব। আমি মনে করি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারীরা আর্থিক, সামাজিক, শারীরিক, রাজনৈতিক কোনো ধরনের কোনো অধিকার নিরাপদভাবে পালন করতে পারে না, নিরাপদভাবে আদায় করতে পারে না, যেখানে নারীরা নিজের পরিবারের মধ্যে নিজের বাড়িতে খুন হয়ে যায়, যেখানে শিশুরা নিরাপদ না, যেখানে মায়েরা নিরাপদ না, যেখানে 2.5 মাসের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধা নিরাপদ না, এরকম একটি দেশে দাঁড়িয়ে নিজেদের লাভের কথা চিন্তা না করে বৃহত্তর স্বার্থ মাথায় নিয়ে দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আমি মনে করি সেই প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যে প্রমাণ 2024-এর জুলাইয়ে দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবনটা। শুধু 14ই জুলাই নিয়ে বলতে গেলে তো আসলে বলা যায় না, অনেক কথা চলে আসে, এত কিছু বলার শক্তি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। তবে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা ক্যামেরার সামনে হয়তো আপনাদের চাইতে একটু বেশি আসার সুযোগ পাই, কিংবা ক্যামেরা যাদের ফোকাস করে, আমরা আপনাদের চাইতে কোনো দিক থেকেই এগিয়ে গিয়েছি এমন নয়, কোনো দিক থেকে আপনাদের চাইতে বিশেষ নই। বরং আপনারা যারা কোনো ধরনের কোনো রেকগনিশন ছাড়াই দিনকে দিন প্রত্যেক দিন নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট। এসেছেন তার জন্য নতমস্তকে আপনাদেরকে বিনয় জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের সাহস। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলবো, নিজের অধিকারের জন্য লড়াটাও কিন্তু নারীর অধিকারের জন্য লড়াই। আপনারা প্রত্যেকে নিজের নিজের অধিকারটুকু আদায় করে নেন, আপনাদের দেখে একদিন আমরা শক্তি পাবো বাকি নারীদের নিয়ে কাজ করার জন্য। আপনাদের এখানে আসার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। জুলাই অভ্যুত্থানের নারীরা কোথায়, এই প্রশ্নটাই কিন্তু বলে দেয় যে জুলাই অভ্যুত্থানের নারীদের সঠিক মূল্যায়ন হয়েছে কি হয়নি। যদি নারীদের সঠিক মূল্যায়ন হতো তাহলে কিন্তু আমাদের এত ঘটা করে এরকম প্রোগ্রাম করতে হতো না। আর আরেকটা কথা বলতে চাই, জুলাইয়ের নারীদের অবদান সম্পর্কে আমরা সবাই জানি। আমরা মেয়েরা সবসময় মিছিলের সামনে থেকেছি। যখন মিছিল হতো আমরা সবসময় ছেলেদের, আমাদের ভাইদের মিছিলের সামনে থেকে তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছি। এমনকি যারা হয়তো আন্দোলনে সরাসরি রাজপথে আসতে পারেনি, তারা কিন্তু ঘরে বসেই আমাদেরকে সাহায্য করেছে। এমন অনেক আমাদের মা বোন রয়েছে যারা কিন্তু আন্দোলন অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন সময় খাবার, পানি সহ আশ্রয় দিয়েও সাহায্য করেছে। সুতরাং জুলাইয়ের নারীদের অবদান সম্পর্কে বর্ণনা করাও সময় নষ্টের মতোই আমি মনে করি। আর এখন আরেকটা কথা আমি বলতে চাই, জুলাই আন্দোলন পরবর্তী সময় আমরা দেখেছি যে আন্দোলনটাকে বেশ কিছুটা ঢাবি কেন্দ্রিক করা হয়েছে, যেটা আমার আগেও একজন আপু বলেছেন জগন্নাথের। তো আমি নিজেও এই বৈষম্যের শিকার। জুলাইয়ের 2 বছর হচ্ছে, আর জুলাই 15, 2024 আপনারা সবাই একটা ছবি দেখে থাকবেন, যেটা জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা ভাইরাল ছবি ছিল। যেই ছবিটা কিন্তু এই আন্দোলনের গতিটা বেগবান করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছবিটা, এই ছবির এই মেয়েটাই ছিলাম আমি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 2 বছরে কি আপনারা কেউ কখনো আমাকে ক্যামেরার সামনে দেখেছেন বা জুলাইয়ের কোনো প্রোগ্রামে দেখেছেন? দেখেননি। এর কারণ কি? কারণ আমি মনে করি, আমার পরিচয় বলতে যদি ভুলে গেছি, আমি লামিয়া রায়হান, আমি ইডেন কলেজের শিক্ষার্থী। এবং আমি এখানে এটাও যুক্ত করতে চাই যে আন্দোলন পরবর্তী সময় আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু, আপনার ছবি তো অনেক ভাইরাল হয়েছিল, শুধুমাত্র বাংলাদেশে না,
বিদেশে, জাতিসংঘের সব জায়গায় আমার ছবিটা ছড়িয়েছিল, কারণ এই ছবির মাধ্যমেই কিন্তু মানুষ জেনেছিল যে আমাদের উপর কতটা অত্যাচার করা হচ্ছে। তো এতটা গুরুত্বপূর্ণ একটা ছবির মেয়ে হয়ে আপনাকে কেউ চেনে না কেন, আপনি গ্যাজেটেড না কেন, এরকম বহুত প্রশ্নের সম্মুখীন কিন্তু আমি হয়েছি। তো আমি এখানে এটাই বলতে চাই যে আমরা আন্দোলন পরবর্তী সময় দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে বা ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হতো, অথচ ইডেন থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আন্দোলনে এসেছে, আমাদের কিন্তু কোনো পরিচয় নেই। এখানে আজকের প্রোগ্রামে দেখেন আমি ইডেন থেকে একা এসেছি, এখানে কি আর কোনো ইডেনের মেয়ে আছে? নাই। অথচ আপনারা দেখবেন 14 জুলাই রাতে যখন প্রধানমন্ত্রীর রাজাকার বক্তব্যের ভিত্তিতে রোকেয়া হল সহ ঢাকা ইউনিভার্সিটির সবগুলো হলের মেয়েরা বের হয়েছিল, সেই রাত্রে রাত 2টায় কিন্তু ইডেনের মেয়েরাও বের হয়েছিল। কিন্তু আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো ছেলে নাই, আমাদের সম্পূর্ণ মেয়ে দ্বারা ক্যাম্পাস। তো আমাদের দরজার সামনে কোনো আমাদের সহপাঠী বা আমাদের বন্ধু বা ভাই নাই যে আমাদেরকে প্রোটেক্ট করে মাঝরাতে রাস্তায় বের করবে। আমাদের ইডেনের মেয়েরা নিজেদের ভরসে রাত 2টায় হলের তালা ভেঙে 14 জুলাই রাতে মিছিল করেছিল, কিন্তু সেটারও কিন্তু কোনো নাম এখন পর্যন্ত কেউ বলে না। সবাই বলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমেছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সব আন্দোলন করেছে। তাহলে ইডেনের মেয়েরা কোথায়? আমি মনে করে দিতে চাই 15 জুলাই যখন ছাত্রলীগের হামলা হলো ভিসি চত্বরে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছিল, ইডেন এবং ঢাকা কলেজে তার থেকেও বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল, কিন্তু তাদের কোনো মূল্যায়ন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমার কলেজ থেকে ইডেনের শত শত মেয়ে আহত হয়েছে, ইভেন আমাদের ভাইরাল হয়েছে, আমার ছবিটা ভাইরাল হয়েছিল, ইডেনের আরেকটা মেয়ের ছবিও ভাইরাল হয়েছিল, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমাদের সাথে কিন্তু কেউ যোগাযোগ করেনি। এই বিষয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যখন সমন্বয়ক ছিলেন তাদের থেকেও কোনো একজন ব্যক্তি কখনো আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি, কোনো খোঁজ খবর নেয়নি। অথচ তাদের দায়িত্ব কিন্তু ছিল যে এই মেয়েটা কে, এই মেয়েটা কোথা থেকে এসেছে, এই মেয়েটা এখন কি অবস্থা, আমার কোনো খোঁজ কেউ নেয়নি। তো এটা আমার এক প্রকার হতাশা। এখনকার আমি বর্তমান আমাদের যে নাহিদ ভাই, আসিফ ভাই তারা রয়েছেন এনসিপিতে, তারা এই 2 বছরের মধ্যে আমার এই প্রথম আমি কোনো জুলাইয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, জুলাইয়ের কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছে, অথচ আমি দেখতাম জুলাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা সেমিনারে কিন্তু আমার ছবিটা সবসময় প্রথম দিকে থাকতো, অথচ আমাকে কিন্তু কখনো জানানো হতো না। এখন আপনারা বলছেন তাহলে জুলাই নারীরা কেন হারাবে না? আমি ফ্রন্ট লাইনে থেকে আমার ছবি ভাইরাল হওয়ার পরেও যদি আমাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে সেই গ্রাম থেকে যেসব মেয়েরা আন্দোলনে করেছে তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই এখানে আমাদের যারা কর্তৃপক্ষ বা যারা এটার মেইন, তাদের অবশ্যই ব্যর্থতা রয়েছে। আপনারা যদি একটা আন্দোলনকে শুধুমাত্র মিডিয়া ফেস দ্বারা যাচাই করেন, যে যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যাদের মিডিয়া ফেস ভ্যালু আছে, তাদেরকে আপনারা সবসময় লাইমলাইটে আনবেন, তাহলে বাকিরা আমরা কোথায় যাব? আমি নিতান্তই একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি বগুড়া শহর থেকে এসেছি, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো মিডিয়া পরিচিত নাই। আমি আন্দোলনেও এসেছিলাম শুধুমাত্র আমার নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, একটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। আন্দোলন শেষ, আমিও ঘরে ফিরে গিয়েছি, আমার অর্জনের খাতাও শূন্য, আমার ক্ষতির খাতাও শূন্য। কিন্তু আমি যখন দেখি যে সব প্রোগ্রামে আমার ছবি দেওয়া হয় কিন্তু আমাকে জানানো হয় না, আমাকে বলা হয় না, তখন সেক্ষেত্রে অবশ্যই আমার একটা খারাপ লাগার জায়গা থাকে। তো আমি শুধু আমার কথা না, সেই হাজার হাজার শিক্ষার্থীর কথা বলতে চাই, আমি আমার ইডেনের মেয়েদের কথা বলতে চাই, আমি সারা বাংলাদেশের মেয়েদের কথা বলতে চাই যারা এসব অবহেলার শিকার হচ্ছে, যাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তো আমি আশা করব যে পরবর্তীতে জুলাইয়ের যতগুলো প্রোগ্রাম করা হবে আমাদের সকল মেয়েদের অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়, এবং সরকারের কাছেও একটা দাবি থাকবে, যেহেতু জুলাইয়ের মাধ্যমেই কিন্তু আপনারা নির্বাচন করতে পেরেছেন, আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন, তো অবশ্যই আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।